সিল্ক রোড হল প্রাচীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লম্বা দূরত্বের বাণিজ্য পথ। পাশ্চাত্যের ইউরোপ আর প্রাচ্যের চীন এ দুয়ের সংযোগ ঘটানো এই সিল্ক রোডের মাধ্যমেই তৎকালীন সময়ে এই দুই ভিন্ন সভ্যতার মধ্যে প্রথম পণ্য সামগ্রী, প্রযুক্তি ও নানা চিন্তাধারার আদান প্রদান শুরু হয়। তবে এই বাণিজ্য পথের সবচেয়ে জনপ্রিয় পণ্য সামগ্রী ছিল রেশম, যা চীন থেকে পশ্চিমের দেশগুলোতে রপ্তানি করা হতো। আর এজন্যেই এই বাণিজ্য পথের নামকরণ করা হয়েছিল সিল্ক রোড। একজন ব্যবসায়ী দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে তার পণ্য বিক্রি করতে পারলেই পেত বিশাল অঙ্কের মুনাফা। তবে মুনাফার পাশাপাশি এই বাণিজ্য পথের আনাচে কানাচে ছড়িয়েছিল নানা বিপদ, যা সিল্ক রোডকে করেছিল যেমন বিপজ্জনক তেমনি রোমাঞ্চকর। চলুন আজকে জেনে নিই এই প্রাচীন সিল্ক রোড সম্পর্কে আর ঘুরে আসি সেই রোমাঞ্চকর বাণিজ্য পথ থেকে। কি এই সিল্ক রোড? নাম সিল্ক রোড বা রেশম পথ হলেও এটি কিন্তু কোনো নির্দিষ্ট একটি পথ বা রাস্তা নয়। সিল্ক রোড হল পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার বহু রাস্তা নিয়ে বিশাল এক নেটওয়ার্কের মতো। সিল্ক রোড যতটা প্রাচীন, এর নামকরণের ইতিহাস কিন্তু ততটা পুরনো নয়। 1877 সালে জার্মান ইতিহাসবিদ ও ভূগোলবিদ ফার্ডিন্যান্ড ভন রিখথোফেন প্রথম এই নামকরণ করেন। 130 খ্রিস্টপূর্বে যখন চীনের হান রাজবংশ পশ্চিমের দেশগুলোতে বাণিজ্য শুরু করে, তখনই এই বাণিজ্য পথের উদ্ভব ঘটে। 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল এই বাণিজ্য পথ। 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল জয় করে ও পশ্চিমের সাথে সকল ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেয়। ফলে বন্ধ হয়ে যায় এই সিল্ক রোড। প্রাচ্যে সিল্ক রোডের সূচনা হয় হান রাজবংশের রাজধানী চাংআনে, যা বর্তমানে জিয়ান নামে পরিচিত। ব্যবসায়ী, তীর্থযাত্রী কিংবা দূতসহ এ পথের যাত্রীরা প্রথমে এই শহর থেকেই তাদের যাত্রা শুরু করত। এখান থেকে তারা চীনের উত্তর প্রদেশের যাত্রাপথ দিয়ে এগিয়ে গিয়ে গোবি মরুভূমিতে এসে পৌঁছত, যা ছিল তৎকালীন সময়ে সিল্ক রোডের সবচেয়ে বিপজ্জনক স্থান। সিল্ক রোডের বিপজ্জনক দিকগুলো। গোবি মরুভূমি হল এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এটি বর্তমান চীন ও মঙ্গোলিয়া জুড়ে বিস্তৃত। এই মরুভূমির ভৌগোলিক পরিবেশ এক এক স্থানে এক এক রকম হলেও গোটা মরুভূমির বেশিরভাগ স্থান জুড়েই এটি মূলত পাথুরে ও রুক্ষ। আর এই পাথুরে ভূখণ্ডের ফলেই এটি ছিল ব্যবসায়ী কাফেলাগুলোর কাছে অপেক্ষাকৃত সহজ ও দ্রুত একটি যাত্রাপথ। কারণ বালির ওপরে যাত্রা করার থেকে পাথুরে স্থানে যাত্রা করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু এই যাত্রাপথ যারা বেছে নিতেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই উত্তপ্ত ধুধু প্রান্তরে পানীয় জল খুঁজে বের করা। আর এই পানীয় জল কিন্তু শুধু নিজেদের জন্যে নয়, তাদের বাহন উটগুলোকেও পান করাতে হতো পানি। পানির এ সমস্যা দূর করার জন্যে এই যাত্রাপথের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল বিভিন্ন সরাইখানা। এসব সরাইখানায় যাত্রীরা বিশ্রাম নিতে পারতেন। নানা রকম খাদ্য ও পানীয়ের ব্যবস্থাও থাকত এখানে। এখান থেকে প্রয়োজনীয় খাবার ও পানীয় সংগ্রহ করে যাত্রার বাকি রাস্তার জন্য প্রস্তুতি নিতেন তারা। এসব সরাইখানায় নানা পণ্যের বিনিময়ও হতো ব্যবসায়ীদের মধ্যে। সরাইখানাগুলো এমনভাবে স্থাপন করা হতো যাতে একটি সরাইখানা থেকে আরেকটির মধ্যবর্তী দূরত্ব একদিনের যাত্রাপথের সমান হয়। আর এর ফলে যাত্রীদের লম্বা সময় ধরে মরুভূমিতে থাকা লাগতো না কিংবা অচেনা স্থানে রাত কাটানো লাগতো না, যা তৎকালীন সময় খুবই বিপজ্জনক ছিল। কারণ ক্লান্ত ব্যবসায়ীর পিছু নিত ডাকাত দল, আর ডাকাত দলের হাতে পড়লেই সমস্ত মালামালের সাথে নিজের প্রাণটাও হারাতে হতো অনেককেই। এই বিপজ্জনক গোবি মরুভূমি পার হওয়ার পর যাত্রীরা যাত্রা করতেন ইরানের উদ্দেশ্যে। সেখান থেকে তুর্কি হয়ে সবশেষে তারা পৌঁছতেন ইউরোপে। মরুভূমির পার হওয়ার পর এই বাকি পথটুকু তুলনামূলকভাবে কম বিপজ্জনক হলেও একেবারেই যে আরামের ছিল তা কিন্তু নয়। এই বাকি যাত্রাটি কেমন হবে তা নির্ভর করত এসব এলাকার রাজনৈতিক অবস্থার ওপর। যেমন অটোমানরা যখন কনস্ট্যান্টিনোপল জয় করে নিল, তখন তারা পশ্চিমের সাথে সকল ব্যবসা বন্ধ ঘোষণা করল। ফলে সিল্ক রোডে যাতায়াত হয়ে গেল প্রায় অসম্ভব। আবার মঙ্গোলরা যখন চীন ও মধ্য এশিয়া জুড়ে তাদের সাম্রাজ্য স্থাপন করল, তখন এসব স্থানের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হল। ফলে সিল্ক রোডে যাতায়াত হয়ে গেল সহজ। সিল্ক রোডের সামুদ্রিক যাত্রাপথ। বিভিন্ন স্থলপথ ছাড়াও কিন্তু সিল্ক রোডের একটি সামুদ্রিক পথ ছিল, যা দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং আরবীয় উপদ্বীপ হয়ে চীনকে ইউরোপের সাথে যুক্ত করেছিল। স্থলপথে যারা যাত্রা করতেন, ঠিক তাদের মতোই এ পথের যাত্রীদেরও নানা বিপদের মুখোমুখি হতে হতো।
নানা প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে সামুদ্রিক ঝড়ে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতি হতো। আর মরুভূমির ডাকাতদের মতো এই সমুদ্রপথেও ছিল জলদস্যুদের ভয়। এরা যাত্রীদের জাহাজ দখল করে নিয়ে সব মালামাল কেড়ে নিত। যে পণ্যের লেনদেন হতো সিল্ক রোডে। সিল্ক রোডের প্রধান পণ্য ছিল রেশম, যা পূর্ব থেকে পশ্চিমে রপ্তানি হতো। তবে রেশমের পাশাপাশি আরও বিভিন্ন পণ্যের লেনদেন হতো এই পথে, যার তালিকা কিন্তু বিশাল। বিশেষ করে নানা রকম ফল, সবজি, গবাদি পশু, নানা শস্য, চামড়া, বিভিন্ন যন্ত্রপাতি, ধর্মীয় সরঞ্জাম, চিত্রকর্ম, মূল্যবান পাথর, বিভিন্ন ধাতু ইত্যাদি লেনদেন হতো এ পথ দিয়ে। তবে সবচেয়ে গুরুত্ব যে জিনিসগুলো লেনদেন এ পথে হতো তা হল দু স্থানের সংস্কৃতি, ভাষা, ধর্মীয় বিশ্বাস, দর্শন, জ্ঞান বিজ্ঞানের নানা তথ্য ও আবিষ্কার। পণ্যদ্রব্যের মধ্যে কাগজ ও বারুদ এ দুটি আবিষ্কৃত হয় চীনে, হান সাম্রাজ্য চলাকালীন সময়। এ দুটি পণ্যেরই সবচেয়ে ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ্য করা যায় পাশ্চাত্য সংস্কৃতি ও ইতিহাসে। তৎকালীন সময় সিল্ক রোডের অন্যতম বেশি লেনদেনকৃত পণ্য ছিল এই দুটি। সিল্ক রোড কেন গুরুত্বপূর্ণ ছিল? খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দে যখন চীনে কাগজ আবিষ্কৃত হয়, তখন তার ব্যবহার সিল্ক রোডের মাধ্যমে প্রথমে ৭০০ খ্রিস্টাব্দে এসে পৌঁছায়। এরপর তা ইউরোপে ছড়িয়ে পড়ে। আর এই কাগজের ব্যবহারের ফলে বদলে যায় পৃথিবীর অবস্থা। কাগজের ব্যবহারের ফলে তথ্য সংরক্ষণ করা হয় সহজ। কাগজের পাশাপাশি বারুদের ব্যবহার যখন সিল্ক রোডের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর কাছে পৌঁছায়, তখনও এর ব্যবহার ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বস্তু কিন্তু এই বারুদ। বারুদের ব্যবহার বদলে দিতে পারে একটি যুদ্ধের ফলাফলকে। এছাড়া সিল্ক রোডের মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটে, তা গোটা বিশ্বকে আরও কয়েক বছর এগিয়ে নিয়ে যায়। তাই বর্তমানে আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখছি, তার পেছনে কিন্তু সিল্ক রোড আর এই রোডের সেই সাহসী অভিযাত্রীদের অবদান অস্বীকার করা যায় না কোনোভাবেই।